বাসর করবি? অনেক শখ বাসর করার। নাচতে নাচতে বিয়ে করেছিলি না? এবার দেখাবো তোকে বিয়ের মজা। প্রতিটা পদে পদে টের পাবি ইউভান পার্থ চৌধুরী কি জিনিস। আই সোয়ার আই অ্যাম গোয়িং টু মেক ইউর লাইফ হেল। পার্থর স্বর তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সে এক প্রকার চিৎকার করে উঠছে তার সামনে খাটে বসে থাকা মেয়েটির উপর। বাসর ঘরে সাজানো ফুল রাগে ক্ষোভে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে সব। কিন্তু খাটের উপর লাল টুকটুকে বসে থাকা পুষ্প নামক মেয়েটির কোনো নড়চড় দেখা যাচ্ছে না। সে জানতো এমন কিছুই হবে, তাই তার কোনো প্রতিক্রিয়া নেই। পার্থ উন্মাদের মতো সব ফুল ছিঁড়ে ছুঁড়ে ফেলছে ফ্লোরে। পুষ্প একইভাবে বসে আছে, পার্থের দিকে না তাকিয়ে খুবই স্বাভাবিকভাবে বলল, আপনি এমনিতেও আমার জীবন জাহান্নাম করে দিচ্ছেন। আর করতে হবে না। আমি ইতিমধ্যেই আপনার দেয়া জাহান্নামে পুড়ে মরছি। আর কত মারতে চান? পার্থ এবার পুষ্পের সামনে এসে তার চোয়াল শক্ত করে চেপে ধরল। ক্ষোভে লাল হয়ে আছে কালো বর্ণের চোখ দুটো, নাকের ডগা ফুলে ফেপে উঠেছে। ঝুটি করা বড় বড় বাবরির মতন চুলগুলো কপাল জুড়ে ছেয়ে আছে অগোছালো ভঙ্গিতে। তীব্র রাগে দাঁতের দাঁত চেপে বলল, 1000 বার মারবো, তিলে তিলে শেষ করব তোকে। আমাকে বিয়ে করার ফল হাড়ে হাড়ে টের পাবি তুই। পুষ্প এখনও স্বাভাবিক। পার্থর চোয়াল ধরে রাখা অবস্থায় একটু মুচকি হাসে সে হাসিতে ঠোঁট বিস্তৃত হতে পারে না। পার্থ চোখে চোখ রেখে বলল, আপনি 1000 বার মারলে আমি 1000 বারই মরব। আপনি তিলে তিলে শেষ করলে আমি তিলে তিলেই শেষ হতে রাজি। আমিও একটু দেখি ভালোবাসার মানুষের দেয়া কষ্টটা কতটা সুখকর হয়। আপনি চাইলে একেবারেও মেরে ফেলতে পারেন মিস্টার ইউভান। তোর এই সো কল্ড ভালোবাসাটা না, অন্য কোথাও দেখা। আই এম নট ইন্টারেস্টেড। বলেই হিংস্র ক্ষুদ্র থাপাওয়ালা হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয় পার্থ। সে বুঝতে পারছে পুষ্প শক্ত হয়ে গেছে। যে সে শক্ত নয়, এমন শক্ত যাতে এত আঘাত করার পরেও সেখানে ঘা হচ্ছে না। তাকে আর কোনো কথা দ্বারা আঘাত করে ছিন্ন ভিন্ন করা যাচ্ছে না। কিন্তু পার্থ নিজেকেও কোনো মতে শান্ত করতে পারছে না। শুধুমাত্র মায়ের আর্জিতে জোর করে বিয়েটা করেছে সে। নিজের মনের সম্পূর্ণ খেলাফ হয়ে তাকে বিয়ের আসরে বসতে হয়েছে। রুমের এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে উন্মাদের মতো। পুষ্পকে সে কিছুতেই বউ হিসেবে মানবে না, মানতে চায় না। তবে পুষ্প এখনও স্বাভাবিক। এতগুলো কথা আঘাত কোনোটাই যেন তাকে ছুঁতে পারেনি। পার্থ আবারও বলল, বের হ, এখনই বের হবি রুম থেকে। তোকে আর টলারেট করতে পারছি না। আউট। ভালোবাসার আনলে পুড়ে শক্ত কয়লা হয়ে যাওয়া মেয়েটি ক্রুদ্ধ অক্ষি মেলে চাইল তার দিকে। নিজের অধিকার বজায় রেখে শক্ত কণ্ঠে বলল, এটা এখন আর আপনার একার রুম নেই। এটা আমার আর আপনার রুম। মানে আমাদের রুম এটা। আপনার যদি আমাদের রুমে থাকতে মন না চায় বা আপনি যদি থাকতে না চান তাহলে আপনি চলে যেতে পারেন। যাবি তো তুই এই ঘর থেকে, প্লাস আমাদের সবার জীবন থেকে। যদি তাড়িয়ে দিতে পারেন তাহলে দিয়েন। তাড়িয়ে দিলে তোর নির্লজ্জের মতো এখানেই চলে আসবি? তাড়িয়ে দেব না, পার্মানেন্ট ব্যবস্থা করব। টলটল করা অক্ষি পথ নিয়ে বিদ্রুপ স্বরূপ হাসে পুষ্প। মেঝের দিকে তাকিয়ে বলে, এতটা ঘৃণা? এর থেকেও বেশি। আমার অপরাধ? আমাকে ভালোবাসা, আমাকে বিয়ে করা। পুষ্প হেসে হেসে জবাব দেয়, আগে জানতাম না ভালোবাসা এতটা ঘৃণা জন্ম দেয়। তবে এটা জানা ছিল যে যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় সেই ভালোবাসার প্রতি কোনো মোহ থাকে না। তোর ভালোবাসা চেয়েছে কে? যেখানে তোর ভালোবাসার প্রয়োজন সেখানে ঢাল। আই ডোন্ট নিড ইয়োর সো কল্ড লাভ। যেদিন চাইলেও পাবেন না সেদিন বুঝবেন ভালোবাসা কাকে বলে। আমার জানা আছে ভালোবাসা কাকে বলে। কখনো চাইবো না তোর ভালোবাসা। বুঝেন কিন্তু চৌধুরী সাহেব, ঘৃণা থেকেও কিন্তু প্রেম জন্মায়। কে বলতে পারে হয়তো এমন একদিন আসবে যেদিন আপনি আমার সান্নিধ্য পাওয়ার জন্য আমার মতোই তড়পাবেন, অথবা সেদিন আমাকে পাবেন না। স্টপ দিস ননসেন্স। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং এলস। চুপচাপ বেরিয়ে যা রুম থেকে। আমি ক্লান্ত তোর নাটক দেখে দেখে। পুষ্প তার পাশের জায়গা দেখিয়ে বলল, তো শুয়ে পড়ুন না, জায়গা তো আছে। পার্থর রাগ বাড়ছে। দু হাত শক্ত করে মুঠো করে রাখলো রাগ নিয়ন্ত্রণের জন্য। চিবিয়ে চিবিয়ে বলল, তোর কি মনে হয় আমি তোর পাশে ঘুমোবো? হয়তো বের হ, নয়তো সোফায় যা। পুষ্প ঠিক একইভাবে বলল, তো আপনার কি মনে হয় আমি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবো, চৌধুরী সাহেব আপনি উপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি? হ্যাঁ, এরকম কিছু আমার কাছে আশা করে থাকলে না সেটা ভুলে যান। কারণ আমি আমার অধিকার কখনোই ছাড়বো না মিস্টার ইউভান চৌধুরী। পুষ্পের এমন প্রতিবাদী রূপ আগে কখনো দেখেনি পার্থ। আগের সেই ভোলা ভালা ন্যাকা মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই পুষ্পের মাঝে। আগে কেউ একটা শক্ত কথা বললেই পার্থের কাছে এসে বিচার দিত, এসে কাঁদো কাঁদো হয়ে বলতো, পার্থ ভাইও আমায় এগুলো বলেছে। তুমি কিছু বলো ওদের।
এখন আর সেই পুষ্পটা নেই, নতুন রূপে আবিষ্কার করা এক অন্য পুষ্পকে দেখছে যেন, যার চেহারা এখন বাচ্চাদের মতো লাগে না, গাম্ভীর্যতা এসে ভর করেছে বাচ্চা বাচ্চা মুখটিতে। একজন প্রাপ্তবয়স্ক রমণী মনে হচ্ছে তাকে। পার্থ আর কথা বাড়ালো না। এই নতুন পুষ্পকে ও যত যাই বলুক, সে তার মুখের উপর জবাব দেবে এটা বোঝা শেষ তার। তাই কথা না বাড়িয়ে চলে গেল ওয়াশরুমে। ওকে অন্যভাবে শাস্তা করতে হবে, এভাবে কিছুই হবে না। পার্থ ওয়াশরুমে চলে গেলে পুষ্প কাঁথা মুড়ি দিয়ে বিয়ের শাড়ি গহনা পরা অবস্থায় শুয়ে পড়ে। ভেতর থেকে ভারী একটা শ্বাস বের হয়। নিজেকে ভীষণ অসহায় লাগছে। তার সামনে বড় এক চ্যালেঞ্জ। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা অর্জন করতে হবে তাকে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তো প্রতিটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। তবে এক্ষেত্রে সেটাই কেন হচ্ছে না? কেন ভালোবাসার পরিবর্তে শুধু ঘৃণাই পেয়ে যাচ্ছে সে? এই ঘৃণাটুকুকে কি কখনো ভালোবাসায় পরিণত করতে পারবে? এসব ভেবে বুক আরও ভারী হয় তার। চোখের কার্নিশ বেয়ে আপনা আপনি অশ্রুকণারা গড়িয়ে পড়ে। পার্থ ওয়াশরুম থেকে বেরিয়েই দেখল বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে পুষ্প। ওকে দেখে জলে ঠান্ডা হওয়া মেজাজটা আবার গরম হয়ে ওঠে। হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে মারে ফ্লোরে। বেডসাইড টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। আপাতত উদ্দেশ্য একটু শান্তি খোঁজা করা, যেখানে ও এসব ঝামেলা দুঃখ ভুলে একটু শান্তিতে সময় কাটাতে পারবে। তার যে শান্তি নামক জিনিসটার ভীষণ প্রয়োজন, কিন্তু কোথায় পাবে এই মূল্যবান জিনিসটা? জীবনে যত যাই করেছে কোনো কিছুতেই তার শান্তি নিবদ্ধ নেই, উল্টে অশান্তি ঝড় বয়ে চলে মনে। তবে একটা কথা বলা যায়, দেবদাসের মতো তার জীবনেও সুখের একটা ঠিকানা আছে, দুঃখ ভোলানোর একটা জায়গা আছে। আপাতত সেই ঠিকানাতেই যাবে সে। নতুন উদীয়মান সূর্য, সাথে কারো জীবনের নতুন পথ চলা। বিয়ের পরের প্রথম মুহূর্ত প্রতিটি মেয়ের জীবনেই স্পেশাল থাকে। নতুন পরিবারে আসা, নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে মিশে যাওয়া, সব কিছুই একটা সদ্য বিবাহিত নারীর জন্য খুবই স্পেশাল। তবে পুষ্পর জীবনে বিয়ের এই প্রথম ভোরটা একটু বেশি স্পেশাল। এই যেমন তাকে তার শ্বশুর বাড়ি নতুন করে দেখতে হবে না, মানুষজনের সাথে নতুন করে পরিচয় করতে হবে না। সবাই তো তার পূর্ব পরিচিত, আপন খালার বাসা, ছোটবেলা থেকেই আসা যাওয়া, আর কত পরিচিত হবে। কিন্তু এই ভোরটা আরও বেশি স্পেশাল হলো তার শূন্য বিছানাটা দেখে। বিয়ের রাতেই বর নেই বউয়ের পাশে। বউকে বাসর ঘরে ছেড়ে বর গিয়েছিল নিজের দুঃখ বলতে। এরকমটা কি কারো সাথে হয়? হয় না তো। এজন্যই তো পুষ্পর কাছে বিষয়টা স্পেশাল। কারোর সাথে এমন হয় না, শুধু পুষ্পের সাথে হয়। স্পেশাল হবে না? রিক্ত চোখে শূন্য বিছানাটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। এখন আর চোখে জল আসে না। পুষ্প তো আগে থেকে প্রস্তুত হয়েই এসেছিল। সে তো জানতো এখানে টিকে থাকতে হলে তাকে হাজার হাজার অশ্রুকণা বিসর্জন দিতে হবে। এখন কয়েক ফোঁটা জল না হয় বাঁচিয়ে নিল। নতুন লাল রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে রুম থেকে বের হলো পুষ্প। বাড়ির পরিবেশ থমথমে। মনেই হচ্ছে না যে কাল এ বাড়িতে একটা বিয়ে হয়েছে। বাইরের ড্রয়িং রুম পুরো ফাঁকা। এখন ভোর হওয়ায় কেউ ঘুম থেকেই ওঠেনি। পুষ্প কোথাও না তাকিয়ে গেল রান্নাঘরের দিকে। আগে আদা দিয়ে এক কাপ চা করতে হবে। সকালে আদা চা না পেলে তার বড় আম্মুর দিনই শুরু হয় না। তাই আগেই গেল চা বানাতে। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরে ঢুকতেই দেখতে পেল ভেতরে পুষ্পর দ্বিতীয় শাশুড়িকে, মানে চাচি শাশুড়ি যাকে বলে। পার্থর চাচা আহনাফ চৌধুরীর স্ত্রী অহনা বেগম, তিনি চা বানাচ্ছেন। পুষ্প ভেতরে ঢুকে আগে চাচি শাশুড়িকে সালাম দিল। এ বাড়িতে কত আসা যাওয়া ছিল পুষ্পর। চঞ্চল চিত্তে পুরো বাড়ি ঘুরে বেড়াতো আগে। এখন কি আর সেই পুষ্প হয়ে থাকা যাবে? এখন তো বাড়ির বউ, সালাম তো দিতেই হয়। অহনা বেগম পুষ্পকে এক পলক দেখে সালামের উত্তর নিল। মুখে কোনো হাসি নেই, কাপে চা ঢালতে ঢালতে বলল, উঠে পড়েছো তাহলে? আমি আরো ভাবলাম আগেরকার মতো তোমাকে 10টার সময় টেনে তুলতে হবে। আগের পুষ্প আর এই পুষ্পের মধ্যে বিস্তর ফারাক আন্টি। আগে ফুল পার্থ ভাইয়ের খালাতো বোন ছিল, এখন ফুল পার্থ ভাইয়ের স্ত্রী। সম্পর্ক বদলে যাওয়ার সাথে সাথে মানুষের আচরণও বদলে যায়। অহনা বেগম গলায় খানিকটা বিরক্তি নিয়ে বলল, হয়েছে, বুঝেছি। আগে বলো তোমার স্বামী কোথায়? ও উঠলে ওর কফি দিয়ে আসো। আমি পূর্ণিয়া আপার কাছে যাচ্ছি, চা দিয়ে আসি আপাকে। পুষ্পের হ্যাঁ না উত্তর দেওয়ার আগেই সদর দরজায় কলিং বেলে শব্দ হলো।
দুজনেই রান্নাঘর থেকে বাইরে বের হলো। এত সকালে কে আসলো আবার? অহনা বেগম দরজা খুলতে যেতে চাইলে পুষ্প তাকে বাধা দিয়ে নিজে খুলতে গেল। দরজা খুলতেই ওপাশে দাঁড়িয়ে থাকা দেখল পার্থ নামক পাষণ্ড পুরুষটিকে, যে তাকে বিয়ের রাতে একলা ঘরে রেখে কোথাও চলে গেছে। পার্থর শরীর টলছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এই হয়তো পড়ে যাবে। অহনা বেগম এগিয়ে আসলেন ওদের দিকে। পার্থকে বাইরে থেকে আসতে দেখে তিনি ভ্রু কুঁচকে শোধালেন, প্রার্থ, তুই রাতে বাড়িতে ছিলি না? কোথায় ছিলি? আবারও সেই বাড়ি গিয়েছিলি? মদ খেয়ে এসেছিস? পার্থ কিছু না বলে হাঁটা ধরল ভেতরে যাওয়ার জন্য। বিধিবা মাল খেয়ে টাল হয়ে থাকায় পড়ে যেতে নিল। সাথে সাথে পুষ্প এসে তার এক বাহু চেপে ধরল। অহনা বেগম নাক শিকোয় তুলে পুষ্পের দিকে তাকিয়ে বলল, ও রাতে বাড়িতে ছিল না? তুমি থাকতে ও বাড়ির বাইরে কেন থাকলো? তুমি তো স্ত্রী এখন তুমি তো এখন পার্থর স্ত্রী। তাহলে মদের ওখানে যাওয়া থেকে আটকাতে পারলি না কেন স্বামীকে? পুষ্পের নির্লিপ্ত জবাব, স্ত্রী হিসেবে মানলে তো আটকাবো না। সরি, স্ত্রী হিসেবে মানলে তো আটকাবো তাকে। আমার মর্যাদাটা ওনার কাছে তুচ্ছ। আমি বলা না বলা ওনার কাছে একই কথা। পুষ্পের কথার ভেতর যেন কত শত দুঃখ লুকিয়ে, অদ্ভুত এক খামের ভাঁজে খুব সযত্নে লুকিয়ে রেখেছে সেই দুঃখগুলো। পুষ্পর চেহারার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলেন না। অহনা বেগম শুধু আদেশ দিলেন, ঘরে নিয়ে যাও ওকে। আমি টক গুলিয়ে আনছি, খাইয়ে দিও। আজকে তোমাকে রান্না করতে হবে না। পুষ্প পার্থকে ধরে ধরে সিঁড়ি বেয়ে নিজেদের রুমের সামনে নিয়ে গেল। আচমকা পার্থ পুষ্পকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, টলতে টলতে বলে, চন্দ্রমুখী হতে এসেছিস? দেবদাসের জন্য চন্দ্রমুখী হতে চাস? ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মেয়েটা কিছুটা পিছিয়ে গেল, কিন্তু আবারও এসে পার্থকে ধরল। চোখ মুখ শক্ত রেখে শক্ত কণ্ঠে জবাব দিল, আপনি কোনো দেবদাস নন যে আমি চন্দ্রমুখী হতে যাব। আপনি প্রার্থ আর আমি পুষ্প। পরপর খানিকটা নিভু নিভু কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, আমি তো আপনার ফুল হতে চাই প্রার্থ ভাই। আমাকে আগের মতো ফুল করে নিন না। পার্থ ওকে আবার সরিয়ে দিল, ধমকের সুরে বলল, ফুল হওয়ার অধিকার তোর নেই। সেই অধিকার হারিয়ে ফেলেছিস তুই। আর কখনো ফুল হতে পারবি না। ফুল হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর মাঝে। ততক্ষণে রোমের ভেতরে ঢুকে পড়েছেন দুজনে। পার্থ ধূপ করে আগোছালো হয়ে বিছানায় শুয়ে পড়ল। পুষ্প ওর পা থেকে জুতোটা খুলে দিয়ে পাটা খাটের উপরে তুলে দিল। পার্থ আর কিছুই বলতে পারল না, সে বেহুশ। পুষ্প কিছুক্ষণ তার শ্যামবর্ণের সুন্দর স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে রইল নির্বিশেষ। চোখ থেকে বেয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। পার্থের শিয়রের পাশে বসলো আলগোছে। কপাল জুড়ে ছড়িয়ে থাকা বড় বড় চুলগুলোকে নিজের হাতে পেছনে ঠেলে দিল। অমন মায়াভরা কৃষ্ণবর্ণের ছেলেটার দিকে অপলক তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। সারা রাত জাগার ফলে চোখ দুটো ফোলা ফোলা হয়ে আছে। চোখের পাপড়িগুলো কি সুন্দর হয়ে লেপ্টে আছে চোখটায়। শ্যামবর্ণের মানুষের ভ্রু আর চুলগুলো মনে হয় একটু বেশি সুন্দর হয়। যেমন পার্থের চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। চোখের সৌন্দর্যই হয়তো মানুষের সর্বনাশ ডেকে আনে। ঘুমন্ত পার্থর দিকে মুগ্ধের ন্যায় চেয়ে থেকে কণ্ঠে অসহায়ত্ব নিয়ে বলল, আপনাকে কেন এত ভালোবাসি প্রার্থ ভাই? আপনার সৌন্দর্য দেখে। কিন্তু সবাই তো বলে আপনি শ্যামবর্ণের। আপনার পাশে নাকি আমার মতো ফর্সা মেয়েদের মানায় না। তাহলে কেন আমার আপনাকেই চাই? আপনি রকস্টার বলে? কিন্তু আমার তো রকস্টার প্রার্থ ভাই পছন্দ নয়। আমি তো আপনার গায়ক হওয়ার আগে থেকেই আপনাকে ভালোবাসি। বিশ্বাস করুন, আমি আমার অবাধ্য মনটাকে হাজার বার বুঝিয়েছি যে প্রার্থ ভাই আর কখনোই তোর হবে না। মরীচিকার পেছনে ছুটিস না, শেষে ধোকা ছেড়ে কিচ্ছু পাবি না। সরি, মরীচিকার পেছনে ছুটিস না, শেষে ধোকা ছাড়া কিচ্ছু পাবি না। তবুও পাষাণ মনটা শুধু আপনার প্রেমময় তৃষ্ণায় যে কেন ভোগে। যখনই সরে আসতে চাই তখনই মন বলে ওঠে, তুই পারবি পুষ্প। পাষাণ পুরুষটার বুকে একদিন তোর নামে ঠিক লিখাতে পারবি। তখন আমার সকল আত্মসম্মান ভুলে গিয়ে আপনাকে পাওয়ার তৃষ্ণায় ছুটে চলি আমি। এতটা বেহায়া কেন করলেন আমায়? সকালের সকল নাস্তা পুষ্প একা হাতে করেছে। অহনা বেগম বারণ করেছিল রান্না করতে, তবুও নিজ উদ্যোগে সবটুকু করা। এখন তো আর এটা খালার বাড়ি নয়, এখন এটা শ্বশুর বাড়ি। এখন কি আর কাজ না করে থাকা যায়? রান্নাবান্না শেষ করে সব খাবার টেবিলে এনে সাজাচ্ছে। এতক্ষণে বাড়ির সকলেই উঠে গেছেন ঘুম থেকে। চৌধুরী বাড়ির সদস্য সংখ্যা মোট 6 জন। আজ থেকে পুষ্প যোগ হয়ে হলো 7 জন। পার্থর বাবা ইউসুফ চৌধুরী বেঁচে নেই।
কয়েক বছর আগে অসুস্থতায় মারা গিয়েছেন। মা আছেন পূর্ণিমা বেগম, পার্থের চাচা একজনই আছেন, তিনি আহনাফ চৌধুরী, তার স্ত্রী অহনা বেগম, তাদের দুজন ছেলে, বড় ছেলে আয়ান অন্ত চৌধুরী, যে এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ছোট ছেলে রায়ান প্রান্ত চৌধুরী, এবার ক্লাস 6-এ পড়ছে। এই নিয়েই চৌধুরী পরিবার। আর তাতে কাল থেকে যুক্ত হয়েছে প্রাপ্তি এহসান পুষ্প। পার্থদের বাড়ির ভীষণ সুন্দর ডুপ্লেক্স বাড়ি। সদর দরজা থেকে ভেতরে ঢুকলেই দেখা যাবে বিশাল সুন্দর ড্রয়িং রুম। নিচ থেকে উপরের করিডোর দেখা যায়। উপর থেকে করিডোরের কাছে এলেও নিচের সব দেখা যায়। লম্বা একটা সিঁড়ি পা ফেলে চলে গেছে সোজা উপরে। সিঁড়িটা একদম মাঝ বরাবর। কাল পুষ্পের বোন প্রিয়াও এসেছে পুষ্পের সাথে। সে মাত্র ঘুম থেকে উঠেছে, চোখ কসলাতে কসলাতে নামছে সিঁড়ি দিয়ে। চোখে এখনো ঘুম ঘুম ভাব, পরনে একটা টপস আর প্লাজো, বেনি করা চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালে এবং পিঠ জুড়ে লুটোপুটো খাচ্ছে। অন্যমনস্ক হয়ে টালমাটাল পায়ে সিঁড়ি নামতে গিয়ে আচমকা এক পা পিছলে যায়, চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে ঝটপট। এই বসে গেল পড়ে, কিন্তু না, সে আর পড়ল না, তবে বেশ অনেকটাই ঝুঁকে আছে নিচের দিকে। পেছন থেকে কেউ একজন তার পিঠের কাছে ঢিলে ঢালা টপস আঁকড়ে ধরেছে। লোকটা ওইভাবে ধরেই টানলো প্রিয়াকে। মেয়েটা বুকে হাত রেখে হাফ ছাড়ল। ওভাবে মাথাটা পেছনে ঘুরিয়ে দেখে অন্তু বোকা বোকা চোখে তাকিয়ে আছে তার দিকে। পেছনে জামার ওখানটায় এখনো আঁকড়ে ধরে রেখেছে। প্রিয়া ওকে দেখে চোখ মুখ কুঁচকে তাতে বিরক্তি প্রকাশ করে বলল, আর কত ধরে রাখবে? পড়ে যাইনি আমি, ছাড়ো অন্ধের বাচ্চা। অন্তু ভ্রুদয়ের মাঝে গোটা কতক ভাঁজ ফেলে বলল, না ধরলে তো ঠিকই পড়ে যেতি, ধরেছি বলেই তো পড়ে যাসনি। আর তোকে না বলেছি অন্ধ বলবি না আমাকে? আমি অন্ধ নই, শুধু থাপ্পড় দিব আবার এরকম নামে ডাকলে। শুধু চশমা ছাড়া কিছুই দেখতে পারো না, এটাকে অন্ধই বলে। তোমার নাম অন্ত, তুমি অন্ধ। সাহস থাকলে দিয়ে দেখো। প্রতিবারই তো হুমকি দাও, তবুও তো অন্ধ ডাকি, কি করবে তুমি? প্রিয়া, লাস্ট চান্স দিচ্ছি, অন্ধ রাখবি না। আমি অন্ত। আমি ডাকবই, পারলে আটকে দেখা অন্ধের বাচ্চা। অন্তু ভ্রু উঁচু করে বলে, আবার তুই বলছিস? কি করছিস ওখানে দুজন? আবার ঝগড়া করছিস? পুষ্পের কথায় ঝগড়া থামিয়ে তারার দিকে তাকালো দুজনে। শাড়িতে তাকে পাক্কা গিন্নি লাগছে। আঁচলটাকে পেঁচিয়ে কোমরে এনে গুজেছে। পেছনে খোপা করা চুল, সামনে থেকে ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে। ঘামে ভিজে ছাওয়া দপধপে সাদা কপালটায় চুলগুলো লেপ্টে আছে। দেখে মনে হচ্ছে বাড়ির একমাত্র বউ বাড়ির সকল কাজকর্ম নিজে একা হাতে সামলাচ্ছে। পুষ্প দুজনকে চুপ দেখে আবারও বলল, কি আবার ঝগড়া করছিস সাত সকালে দুজনে? প্রিয়া ঠোঁট উল্টে নাটক করার মতো করে বলল, বাবু দেখো, তোমার ভাই মানে দেবর আমাকে ফেলতু ফেলতু বলে খেপাচ্ছে। অন্তু অবাক হয়ে বলল, মিথ্যে কেন বলছিস? এখন তোকে একবারও ফেলটু বলিনি, উল্টো তুই আমাকে অন্ধ বলেছিস। পুষ্পাপু, তুমি তো জানোই তোমার বোন কেমন। ওকে কিছু বলো। সারাদিন আমার পেছনে কেন লেগে থাকে ও? প্রিয়া ওর কথায় যেন খামচে ধরল ওকে, ধারালো চোখে তাকিয়ে ফ্যাস ফ্যাস করে বলল, তুমি আমার পেছনে লেগে থাকো, আমি না। আমার থেকে দূরে থাকবে অন্ধের বাচ্চা। পুষ্প সিঁড়ির নিচে দাঁড়িয়ে ধমকে উঠল, থাম প্রিয়, আমি জানি তুই কেমন। সারাটা দিন অন্তুর সাথে শুধু ঝগড়া করিস কেন? ও তো তোকে কখনো বিরক্ত করে না। প্রিয়া নাক ফুলিয়ে বলল, এখন তো তুমি তোমার দেবরের পক্ষেই থাকবে, আমি আর কি তোমার কাছের? ও শুধু দেবর নয়, ও আমার ছোট ভাই। আমি জানি আমার ভাই কেমন, এও জানি যে আমার বোন কেমন। এখন কথা বাদ দিয়ে খেতে আয় তো। খাবার টেবিলে সাজিয়ে বসে আছি, কারো খবর নেই। অন্তু উপরে দাঁড়িয়েই বলল, তুমি রান্না করেছো পুষ্পাপু? হুম, আজকে সবগুলো আমিই করেছি। আয় খেতে বস। প্রিয়া উৎসুক হয়ে গোল গোল চোখে বোনের দিকে তাকিয়ে খুশি মনে বলল, সবগুলো তুমি করেছো বাবু? এত ভালো কি করে হলে? বুঝেছি, পার্থ ভাইয়ের জন্য করেছো এগুলো, তাই না? সব ভাইয়ের পছন্দের খাবার রেঁধেছ, আমি শিওর। পার্থর কথা শুনে মুখটা ঘোর অমানিসায় ছেয়ে গেল পুষ্পর। তবুও মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আগে চল তো টেবিলে, সবার খিদে লেগেছে, খেতে দিতে হবে। দুজনকে সাথে নিয়ে গেল ডাইনিং এর কাছে। সেখানে প্রান্ত, অহনা বেগম এবং পূর্ণিমা বেগম বসেছিলেন। প্রিয়া বাচ্চাদের মতো ছুটতে ছুটতে গেল পূর্ণিমা বেগমের কাছে, গিয়ে পেছন থেকে গলা জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং বড়াম্মু। অসুস্থ রুগ্ন পৌরা মেয়ের গায়ে হাত রেখে বলল, গুড মর্নিং আম্মা জান। এত লেট করে কেউ উঠে? খেতে বসো।
প্রিয়া তার গলা ছেড়ে উঠে দাঁড়াতেই চোখ পড়ল অহনা বেগমের দিকে। তিনি মুখ গম্ভীর করে প্লেটে খাবার তুলছেন। এমনিতেও তিনি সবসময় গম্ভীরই থাকেন। তাকে দেখে প্রিয়া ভদ্রভাবে দাঁড়িয়ে বলল। গুড মর্নিং আন্টি। ভদ্রমহিলা মুখে গাম্ভীর্যতা অটুট রেখে শুধু উচ্চারণ করল। মর্নিং। প্রিয়া একটা চায় টেনে বসে পড়ল। সামনে সুন্দর দেখতে গুলুমুলু ছেলেটার দিকে তাকিয়ে বলল। এই হ্যান্ডসাম, হোয়াটসঅ্যাপ, আমাকে রেখেই খেয়ে যাচ্ছিস? প্রান্ত তখন ব্রেডে জ্যাম মাখিয়ে মুখে পুড়ে খাচ্ছিল। মুখে রুটি থাকায় ফোলা ফোলা গাল দুটো আরও ফুলে ঢোল হয়ে গেছে। ওভাবে চিবুতে চিবুতে বাচ্চা কণ্ঠে বলল। তোমার তো ঘুমই শেষ হয় না, এতক্ষণ কি বসে থাকবো নাকি? আমার খিদে পেয়েছে তাই খাচ্ছি। প্রিয়া আর কিছু বলল না ওকে। সামনে খাবারের সব আইটেম ঘুরে ঘুরে দেখছে। খাবারগুলো দেখে বিস্ময় নিয়ে পুষ্পকে শুধালো। এমা বুবু, তুমি দেখছি চিংড়ি মাছ বানিয়েছো। প্রান্ত ভাই তো চিংড়িতে অ্যালার্জি। প্রান্ত কথা কেড়ে বলল। ফুল আপু এটা আমার জন্য রান্না করেছে। প্রিয়া একবার বলতে চাইল, তুই এই ব্রেড খাওয়ার পরে আবার এগুলোও খাবি? কিন্তু বলল না। সামনেই অহনা বেগম বসা। মজা করে কিছু বললে আবার না খেপে যায়। পুষ্পও বলল। হ্যাঁ, ওটা ওর জন্যে বানিয়েছি। তাছাড়া শুধু পার্থ ভাই একা থাকেন না এই বাড়িতে, ওনার আর অন্তুর জন্য বাদে সবার জন্যই বানিয়েছি। তাদের জন্য আলাদা করে আরও তরকারি আছে। এ বাড়িতে পার্থ আর অন্তু দুই ভাই পুরোপুরি একই রকম বলতে গেলে। পার্থের গায়ের রং আর অন্তুর গায়ের রং একই, শ্যামবর্ণেরই দুজনেই। এটা অবশ্য বাড়ির কর্তাদের থেকেই পেয়েছে। ইউসুফ এবং আহনাফ সাহেবও একই রকম, তবে এদের চেহারা মাশাআল্লাহ। পার্থরও চিংড়িতে অ্যালার্জি, অন্তুরও তাই। কিন্তু এদের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে প্রান্ত। ছোট্ট নাদুস নদুস ছেলেটা হয়েছে একদম ব্যতিক্রম। মায়ের মতো ধবধবে ফর্সা গায়ের রং, দেখতেও গুলুমুলু। পার্থদের থেকে একদমই আলাদা সে। পুষ্প পূর্ণিমা বেগমের প্লেটে খাবার তুলে দিচ্ছিল, তখন তিনি বলে ওঠেন। হ্যারি পুষ্প, পার্থ কোথায়? ও খাবে না? ডাক ওকে। আর অন্তটাই বা কোথায়? এই তো বড় আম্মু, এখানে আমি। বাবা খেয়ে নে, বলা বেলা তো অনেক হলো। ততক্ষণে পার্থটা অন্তু এসে প্রিয়ার কোথায় পাশের এখন? চেয়ারটা দখল করে নিল। হাস্যোজ্জ্বল চেহারায় বলল। ও তো সারা রাত বা অহনা বেগম বলতে গেলেন। মাঝপথে তাকে থামিয়ে দিল পুষ্প। কথা কেড়ে নিয়ে তার মোড় পাল্টে বলল। সারা রাত? পার্থ ভাই তো আম, সারা রাত ওনার মিউজিক প্র্যাকটিস করেছে। কাল ওনাদের কনসার্ট আছে না, এই জন্যেই আর কি রাতভর প্র্যাকটিস করেছে, তাই এখন ঘুমোচ্ছে। এখন ডিস্টার্ব করতে বারণ করেছে। উঠলেই রুমে খাবার দিয়ে আসবো। অহনা বেগম দমে গেলেন। বুঝতে পারলেন কি ভুলটা করতে যাচ্ছিল এখন। পূর্ণিমা বেগম এমনিতেই অসুস্থ মানুষ, হার্টের রোগী। ছেলের এমন কথা শুনলে আরও অসুস্থ হয়ে যেতে পারেন। তিনি আর কথা না বাড়িয়ে খাবারে মন দিলেন। কিন্তু পূর্ণিমা বেগম পুষ্পের কথা শুনে কপাল কোঁচকালেন। সন্ধ্যান গলায় বললেন। বিয়ের রাতে গানের প্র্যাকটিস কে করে? আর ও তো এমনিতেও কনসার্ট হওয়ার আগে এত অনুশীলন করে না। বড় মা এত কেন ভাবছো? পার্থ ভাই বললো তো ওনার নাকি প্র্যাকটিস না করলে গলা বসে যেতে পারে। এই জন্যই তো মিউজিক রুমে বসে কত পরিশ্রম করলো সে। অহনা বেগমও কথা পাল্টাতে বলল। আরে পূর্ণিয়াপা, এত ভেবো না তো। পার্থ ক্লান্ত, ঘুমাচ্ছে, ঘুমা, পরে নাস্তা করে নিবে। তুমি বরং খাওয়া শেষ করে ওষুধ খেয়ে নিও। আমি এখনই বেরিয়ে পড়বো অফিসে। আজ তো শুক্রবার, অহনা, আজকে না গেলি অফিসে? না আপা, অনেক কাজ পড়ে আছে অফিসে। তোমার দেবর একা হাতে এত কিছু সামলাতে পারে না, আমাকেই যেতে হবে। পূর্ণিমা বেগম তপ্ত শ্বাস ফেলে বললেন। ঠিক আছে, সাবধানে যাস। অহনা বেগম শস্যব্যস্ত হয়ে উঠে বেরিয়ে পড়লেন অফিসের উদ্দেশ্যে। পূর্ণিমা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। তোর খালুজানের মৃত্যুর পর থেকেই মেয়েটা অফিসের কাজে যোগ দিয়েছে। যখন প্রথম এই বাড়িতে আশরাফের বউ হয়ে এলো তখন অনেক চঞ্চল ছিল মেয়েটা। এই অফিসে জয়েন করার পর থেকে অনেকটা গম্ভীর হয়ে গেছে কাজ করতে করতে। ওকেও বা আর কি বলবো, পার্থটা তো কোনো মতে নিজেদের কোম্পানি সামলাবে না। ও তো ওর গানের জগৎ নিয়েই ব্যস্ত। কথাটুকু শেষে আবার ভেতর থেকে বেরিয়ে এলো হতাশার শ্বাস। কথাগুলো শুনে পুষ্প যেন কোনো ভাবনায় চলে গেল। এদিকে প্রিয়া অত পেতে বসেছিল কখন অহনা বেগম যায় এখান থেকে। এখন তিনি যেতেই চিংড়ির বাটিটা নিয়ে অন্তুর পাতে দুটো চিংড়ি মাছ দিয়ে দিল। অন্তুর নাক মুখ কুঁচকে বলল। কি করলি প্রিয়া? তুই জানিস না আমি চিংড়ি খাই না, অ্যালার্জি আছে আমার।
জানি বলেই তো দিলাম। এবার খেয়ে নাও তো অন্ধ ভাই। আমি দেখবো অ্যালার্জি হলে কেমন দেখায় তোমায়। পুষ্প কঠোর হয়ে বোনকে ধমক দিল। কি হচ্ছে কি প্রিয়? তুই যখন জানিস ও খেতে পারবে না ওটা, তাহলে কেন দিলি? সবসময় তোর এই মজা করা চলবে না। বড় হয়েছিস, একটু ম্যাচিওর হওয়ার চেষ্টা কর। প্রিয়া চুপ হয়ে গেল। আজকে পুষ্প মনে হয় অনেক বেশি রেগে আছে, না হয় মন খারাপ। তাছাড়া সব সময়ই তো প্রিয়া এমন উল্টোপাল্টা কাজ করে। এত তো বকে না তখন, আজ বকছে, মনে কোনো কারণ নিশ্চয়ই আছে। পার্থ ভাইয়ের সাথে বিয়েটা হয়েই এমন হয়েছে হয়তো। তার বুবু যে পার্থ ভাইকে কতটা ভালোবাসে সেটা সে খুব ভালোভাবে জানে। কিন্তু পার্থ ভাই মনে মনে এসব ভেবে চুপ হয়ে গেল। পুষ্প খেপেছে দেখে অন্ত বলল, থাক আপু, সমস্যা নেই। ওর তো কাজে এগুলো। আমাকে না চালালে কি আর ওর ভালো লাগে নাকি? তুমি খেতে বসো, আমি এটা পাল্টে নিচ্ছি। পুষ্প ওকে বদলাতে না দিয়ে নিজে থেকে বদলে নিয়ে আরেক প্লেটে খাবার তুলে দিল। আজ থেকে সংসারের এই ছোট ছোট কাজও সে নিজের হাতে করবে। ব্যস্ত রাখার চেষ্টা করবে নিজেকে, নয়তো যত পার্থর কাছে যাবে তত কষ্ট ভোগ করতে হবে। বেলা ফুরিয়ে এসেছে প্রায়। সময়টা বিকেলের একটু পরের সময়, অর্থাৎ গধূলি বেলা। একটু পরেই সন্ধ্যার আজান পড়বে। এ সময় চৌধুরী ভিলার কড়া নড়ে উঠল। বাইরে কেউ এসেছে। দরজার কলিং বেলের আওয়াজ পেয়ে ড্রয়িং রুম থেকে পুষ্প উঠে গেল দরজা খুলতে। দরজা খুলতেই বাইরে থেকে ভেসে এলো 4-5 জন ছেলের আওয়াজ। 3জন ছেলে সমস্বরে বলে উঠল। আসসালামু আলাইকুম, নতুন ভাবি। তীব্র আওয়াজে এক হাত কানে চলে গেল পুষ্পর। হাত নামিয়ে খুশি মনে সালামের উত্তর নিল সে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? হঠাৎ এই সময়ে এলেন? সেখান থেকে একজন ছেলে বলে উঠল। আসলাম তো ভাবির সাথে আলাপ আলোচনা করতে। ভেতরে যেতে পারি ভাবি? পুষ্প হেসে বলল, হৃদয় ভাই, আগে ভাবি বলা বন্ধ করুন তো। পুষ্পই ডাকবেন আমায়। আপনাদের মুখে ভাবি শুনতে ভালো লাগছে না। নিজেকে অনেক বড় বড় মনে হচ্ছে আমার। রকি নামক আরেকটা ছেলে বলে উঠল। আরে তুমি তো এখন বড়ই, দ্য গ্রেট সুপারস্টার ডুপারস্টার মেগাস্টার রকস্টার পার্থ চৌধুরীর বউ তুমি, বড় হবে না? সুপার হিরো তো বললিই না, আমাদের বৌদি হচ্ছে এখন সুপার হিরোর বউ, সুপার হিরোইন। পুষ্প কপাল চাপড়ে বলল। হয়েছে, আর মজা নিতে হবে না, ভেতরে আসুন। ভেতরে ঢোকার আগে শোনা গেল আরেকটা কণ্ঠ খুবই নরম কণ্ঠে বলল, কেমন আছো লিটল প্রিন্সেস? পুষ্প বলল, আলহামদুলিল্লাহ, আছি তো ভালোই, কিন্তু আপনার সাথে আমার কথা নেই অর্ণব ভাই। লম্বা মতো সুন্দর দেখতে ছেলেটার কপালে ভাঁজ পড়ল। কেন, আমি কি করেছি? আপনি বিয়েতে কেন আসলেন না? তোমার হাজবেন্ড দাওয়াত দিয়েছে আমাকে, বিয়েতে আসতেও বলেনি হারামিটা। তো কি, হৃদয় ভাই, রকি ভাই, কার্তিক দাও কেউ তো কিছুই বলেনি। তবু তো তারা এসেছে, আপনি কেন আসলেন না? সরি লিটল প্রিন্সেস, কাল একটু কাজ থাকায় আসতে পারিনি, তাই আজ আসলাম। এমন সময় এসে দাঁড়ালো প্রিয়া। চোখ মুখ উৎসুক ভাব নিয়ে বলল, আরে অর্ণব ভাই, রকি ভাই, কার্তিক ভাই, আপনারা এসেছেন? এখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসে কথা বলুন। পুষ্পের কাঁধে ধাক্কা দিয়ে বলল। বউ, এখানে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভিতরে নিয়ে এসো। হৃদয় নিজের বড় বড় কোকড়া চুলগুলো বা হাতে ঠেলে বলল, এখানে আমিও আছি মিস, আমাকে তো বললেন না ভেতরে আসতে। প্রিয়া লজ্জা মাখা কণ্ঠে মাথা নিচু করে বলল, সবাইকেই বলেছি, শুধু আপনার নামটা উচ্চারণ করা হয়নি। আপনাকে আসতে তো বারণ করিনি। ঠিক আছে ঠিক আছে, আগে ভেতরে তো চলো। হৃদয় বলল। সবাই ভেতরে ড্রয়িং রুমে গিয়ে বসলো। ওরা 4জন এসেছে শুনে পূর্ণিমা বেগমও ঘর থেকে বেরিয়ে এলেন পুষ্পের সাহায্যে। ভদ্রমহিলা অসুস্থতার দরুন একা একা বেশিক্ষণ হাঁটতে পারেন না, ধরে ধরে হাঁটাতে হয়। এছাড়া লাঠি ভর দিয়েও হাঁটতে পারেন কিছুটা। অন্তপ্রান্ত গেছে ফুটবল খেলতে, তাই এখানে নেই তারা। বাড়িতে শুধু পুষ্প, প্রিয়া, পার্থ আর পূর্ণিমা বেগমই ছিলেন। পুষ্প সবার জন্য চা বানিয়ে এনেছে। অর্ণবরা পূর্ণিমা বেগমের সাথে গল্পে আলাপ করছে। পুষ্প ট্রেতে করে চা এনে দিতেই কার্তিক জিজ্ঞেস করলো, আমাদের হিরো কোথায়? আমরা এলাম, দেখলে না? ডাকো ওকে। সবার হাতে চা দিতে দিতে বলল, প্রাত ভাই ঘুমোচ্ছে, আমি ডেকে আনছি। দুপুরে কল দিলাম, কভার ধরলো না, এখন আবার ঘুমোচ্ছে। তুই যে সামনে পূর্ণিমা বেগম বসা, তাই তার সামনে বলা মিথ্যাটাই অকপটে বলে দিল পুষ্প। উনি তো কাল রাতে অনেক প্র্যাকটিস করেছে গানের, তাই দিনের বেলায় ঘুমোচ্ছে। দুপুরে একবার উঠেছিল, বড়াম্মু আর বাইরে কোথাও যেতে দেয়নি, তাই আবারও ঘুমিয়ে গেছে।
পার্থর বন্ধুদের বেশ অবাক লাগলো ব্যাপারটা। পার্থ রাতে গান প্র্যাকটিস করেছে, তাই বলে সারাদিন ঘুমাবে, ব্যাপারটা খটকা লাগলো বেশ। হৃদয় কিছু বলবে তার আগেই চোখ গেল সিঁড়ির দিকে। ওই তো হিরো এসে গেছে। পার্থ সিঁড়ি দিয়ে নিচে নামছে, পরনে সাদা রঙের একটা টি শার্ট, সাথে ছাই রঙের একটা লট প্যান্ট। জিম করা শক্ত বডি টি শার্টের সাথে এঁটে আছে। ঘন সিল্কি বড় বড় চুলগুলো হাঁটার ধাপে ধাপে নড়ে উঠছে। চুলগুলোকে দু হাত দিয়ে ব্যাক ব্রাশ করছে বেশ স্টাইলের সাথে। পুষ্পমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল স্নিগ্ধ শ্যাম পুরুষটার দিকে। পার্থর চোখও পুষ্পর দিকে তাক করা। সে চোখে ভালো লাগা বা ভালোবাসা নেই, আছে শুধুই হিংস্রতা। পার্থ সিঁড়ি থেকে নেমে পকেটে হাত দিয়ে সোজা চলে গেল মায়ের সামনে। এমনভাবে হেঁটে গেল যেন এখানে তার মা ছাড়া আর কেউ নেই। মায়ের সামনে দাঁড়িয়ে পকেট থেকে এক হাত বের করে তার দিকে এগিয়ে দিল। নরম কণ্ঠে বলল, মা এসো, তোমাকে রুমে দিয়ে আসি, একটু রেস্ট করবে, চলো। পূর্ণিমা বেগম হাত না বাড়িয়ে বলল, এখানে ঠিক আছি তো বাবা, ওরা এসেছে একটু কথা বলি। পার্থ নাখোশ করে বলল, না মা, ডাক্তার তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে, তুমি ঘরে চলো, রেস্ট নেবে, এসো। পার্থ নিজে ধরেই উঠালো তাকে। এক হাতে তার কাঁধে জড়িয়ে ধরল, অন্য হাতে মায়ের হাতটাকে আলতো হাতে ধরে নিয়ে গেল রুমে। পার্থ যেতেই হৃদয় বলল, আন্টিকে নিয়ে গেল কেন? বড় আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, এই জন্য ফুল বেড রেস্ট করতে বলেছে, এই জন্য হয়তো নিয়ে গেল। পুষ্পের কথায় মাথা নাড়িয়ে বলল, তাহলে রেস্ট করাই বেটার। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমাদের দুজনের তরফ থেকে আজকে ট্রিট নেব আমরা। পুষ্প মুখে জোরপূর্বক হাসি টেনে প্রিয়ার পাশে বসলো। পার্থ পূর্ণিমা বেগমকে বেডে শুইয়ে দিয়ে উপরে কাঁথা দিয়ে দিল। তার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি একটু রেস্ট নাও, আমি পরে এসে তোমার সাথে গল্প করে যাব। পার্থ উঠে যেতে নিলে সে আটকে দিল, হাত ধরে বলল, শোন বাবা। হ্যাঁ বলো। তিনি ওঠার চেষ্টা করলেন দেখে পার্থ তাকে ধরে উঠিয়ে দিল। কিছু বলবে? পার্থর দু হাত ধরে কাতর স্বরে বলল, পুষ্পকে কখনো কষ্ট দিস না বাবা, আমার মেয়ে নেই, ওরা দুই বোনই আমার মেয়ে। তোর বাবার ইচ্ছে ছিল পুষ্পকে তোর বউ হিসেবে দেখা, কিন্তু উনি তো দেখতে পারলেন না। তবে ওনার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। আমি জানি বিয়েটা তোর আর পুষ্পর অমতে হয়েছে। এখন বিয়েটা মানতে কষ্ট হতে পারে দুজনেরই, তবে পুষ্প কিন্তু পুরো চেষ্টা করছে সম্পর্কটা মেনে নিতে। শুনেছি তিন কবুলের অনেক জোর, দেখিস আল্লাহ তাআলা তোদের সুখী করবে। তুই ওকে কষ্ট দিস না বাবা। মায়ের আরজিতে শুধু মুখ খুলে টুকু উচ্চারণ করল, আর কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে এসে সোজা গিয়ে একটা সোফায় বসে পড়ল, পায়ের উপর পা তুলে দিল, মাথাটা এলিয়ে দিল সোফার গায়ে, দু চোখ বন্ধ করে সবার উদ্দেশ্যে বলল, কি চাই? এখন কেন এসেছিস সব কটা? এটা কেমন কথা ভাই? কেন আসবো আবার? তোর বিয়ের ট্রিট নিতে এসেছি। একে তো বিয়ে করছিস সেটা বলিস নি পর্যন্ত। অন্তর কাছ থেকে শুনে ছুটে এসেছি, কাল তার উপর এত সাদামাটা বিয়ে, ট্রিট তো আমাদের চাই। রকি সোজা হয়ে বসে বলল। হৃদয় বলল, এত কিপটে কবে হলি বন্ধু? ব্যাচেলার পার্টিটা অবধি দিলি না। আজ পুষ্প মানে ভাবির হাতে রান্না না খেয়ে যাচ্ছি না কিন্তু। পার্থ একইভাবে চোখ বুজে সোফায় হেলে আছে। কার্তিক বলে উঠল, বিয়ে করতেছিস? তুই যে বিয়ে করতেছিস একটা কাকপক্ষীও জানে না। বিয়ের ব্যাপারটা সবার সামনে আনছিস না কেন? পার্থর সোজা কথা, প্রয়োজন মনে করছি না। কিন্তু কোন প্রার্থ? তুই দেশের পরিচিত মুখ, সবাই চেনে তোকে, তাহলে সবাইকে জানাতে ক্ষতি কি? এবার তির্যক চোখে তাকালো অর্ণবের দিকে। যেখানে আমার সম্মতি নেই সেখানে আমার কোনো ইন্টারেস্ট নেই। দেশের মানুষ জেনে কি করবে? উদ্ধার করবে আমাকে? পুষ্প এখানেই বসেছিল, হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আপনার জন্য কফি আনবো? এমন সময় পুষ্পের এমন কথা আশা করেনি কেউ। পার্থ সরু চোখে তাকিয়ে বলল, চেয়েছি তোর কাছে? আমি কখন বললাম চেয়েছেন? আমি তো জিজ্ঞেস করলাম কফি আনবো কিনা। পার্থ কপালে দু আঙ্গুল ঘষে বলল, আজকাল বড্ড বেশি কথা শিখেছিস। আপনার থেকেই শেখা। অল ক্রেডিট গোজ টু ইউ। পার্থ বাঁকা হেসে বলল। থ্যাঙ্কস। পুষ্প একইভাবে বলল। ওয়েলকাম। এদিকে সবাই বসে বসে দুজনে নীরব যুদ্ধ দেখছে। পার্থ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তোরা কি খাবি বল, রুবি খালা বানিয়ে দেবে। রকি উঠে দাঁড়িয়ে বলল, আজকে কি খালার হাতের রান্না খেতে এসেছিস নাকি? আজ পুষ্পরানীর রান্না খাবো।
কি বলো পুষ্প? পুষ্প হেসে বলল, ঠিক আছে, কি খাবেন বলুন? আজকে ট্রিট আমার তরফ থেকে। এই তো বলে দিলে আমাদের ভাবির মতো একটা কথা। তুমি বরং চট জলদি বিরিয়ানি করে ফেলো, তোমার হাতের বিরিয়ানি খাবো আজ। ঠিক আছে, আমি এখনই বসিয়ে দিচ্ছি। পুষ্প প্রিয়াকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, কিন্তু প্রিয়ার এখন থেকে যেতে ইচ্ছে করছে না। আর আরও কিছুক্ষণ বসে বসে হৃদয় ভাইয়াকে দেখতে ইচ্ছে করছে। কি সুন্দর কোকড়া চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে, কি সুন্দর করে কথা বলে। প্রিয়া বারবার মুগ্ধ হয় ছেলেটাকে দেখে। এতক্ষণ একটা কথাও বলেনি, শুধু হৃদয়ের দিকে তাকিয়েছিল। এখন বোনের সাথে রান্নাঘরে যেতে হচ্ছে বলে মুখটা নিমিষেই ভার হয়ে গেল। পার্থ অর্ণবদের উদ্দেশ্যে বলল। তোরা বস, আমি আসছি। অর্ণব বলল। কোথায় যাবে? মিউজিক রুমে কাজ আছে একটু। রকি উঠে এসে পেছন থেকে গলা জড়িয়ে বলল। এখন কাটা, এখন মিউজিক রুমে যাওয়া যাবে না বন্ধু, এখন আমরা যাব ছাদে। ছাদে কেন? একটু পার্টি করবো, চল তুই। গান আজ ছাদেই হবে। আজ কত সুন্দর চাঁদ উঠেছে দেখছিস? ছাদে বসে চাঁদ দেখবো আর গলা ছেড়ে গাইবো। মাথা ঠিক আছে তোর? কাল প্রোগ্রাম আমাদের। ছাদে বসে গান গেয়ে গলা খারাপ করিস না, মিউজিক রুমে চল। হৃদয় এসে বলল। আরে ধুর, গলার কিচ্ছু হবে না, চল তুই। আজ ছাদেই গাইবো। তোদের পাশের বাড়িটায় অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, যদি দু একটা পটাতে পারি, ছাদেই যাব আমরা, চল। কার্তিক হৃদয়ের পেটে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল। সারা মেয়ে ছাড়া কিছু বুঝিস না নাকি? ওখানে তোর ভাবি বেআইনও থাকবে। ভাওতাবাজি করলে থাপড়ে গা লাল করে দেব। পুষ্প প্রিয়ার কথা শুনে পার্থ শক্ত কণ্ঠে বলল। ওদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরাই ঠিক আছি। ঠিক আছে, এখন চল সবাই। হৃদয় ওকে ছাদে নিয়ে যা, আমি আর কার্তিক গিটার নিয়ে আসছি। সন্ধ্যার আজান পেরিয়েছে অনেকক্ষণ হলো। কাদা মাটি দিয়ে মাখিয়ে মাত্র বাড়িতে ফিরল অন্তপ্রান্ত। দুজনেই নোংরা কাদায় মাখো মাখো হয়ে আছে। বাড়িতে ঢুকে দেখলো ড্রয়িং রুম একদম ফাঁকা। এই সময় ড্রয়িং রুম ফাঁকা থাকে না, বিশেষ করে পুষ্পরা এখানে থাকলে তো ড্রয়িং রুম ফাঁকা হয়ই না। প্রিয়া সারাদিন বসে বসে টিভিতে কার্টুন দেখবে। ফাঁকা ড্রয়িং রুম পেরিয়ে যেতেই শুনতে পেল রান্নাঘরে টুকটাক আওয়াজ হচ্ছে। অন্তপ্রান্ত রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই দেখল ভেতরে পুষ্প এবং রবি খালা মিলে কাজ করছে। প্রান্ত পুষ্পকে ডেকে বলল। ফুলাপু কি করছো? পুষ্প পেছনে ঘুরে ওদের দেখেই চমকে উঠল। এ কি, তোরা দুজন এভাবে কাদায় মাখামাখো হয়ে আছিস কেন? অন্তু বলল। মাঠে অনেক কাদা ছিল, এই জন্য খেলতে গিয়ে মেখে গেছি। বাড়ি তো ফাঁকা কেন? প্রিয়া, পার্থ ভাই ওরা কোথায়? সবাই ছাদে আছে, হৃদয় ভাইয়ারা এসেছে, সবাই আড্ডা দিচ্ছে। তোরা গোসল সেরে উপরে চলে যা। হৃদয়ের কথা শুনে অন্তু প্রান্তকে রেখেই হন করে চলে গেল নিজেকে পরিষ্কার করতে। হৃদয়ের নামটা শুনলেই ওর ভালো লাগে না, একদমই সহ্য হয় না হৃদয় ভাইকে। গিটারের টুংটাং শব্দ তুলছে পার্থ। কালো রঙের সাদামাটা দেখতে একটা গিটার, এটা তার প্রিয়। গিটারটা ইউসুফ চৌধুরী দিয়েছিল পার্থর জন্মদিনে, সেই থেকে এটা তার প্রিয় একটা অংশ। বাবার স্মৃতি এই গিটার। ছাদে চাদর বিছিয়ে গোল হয়ে বসে আছে সকলে। মিউজিকের ইনস্ট্রুমেন্ট তো অনেকই আছে, তবে ছাদে শুধু আনা হয়েছে দুটো গিটার, একটা পার্থর হাতে, অন্যটা অর্ণবের হাতে। অর্ণব প্রথমে গান শুরু করলো। জেমসের গান দিয়েই শুরু হলো আসর। গলা ছেড়ে গাইল। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, আগুন জেলো পুলাম আমি দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেম রে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ, আগুন জেলো পুলাম আমি দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেম রে ছিল রে বন্ধু, ছিল পুরোটা পাপ, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষে দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। পুরো গান শেষ করে থামলো সবাই বলতে পার্থবাদে বাকি সবাই। সকলে অর্ণবের সাথে তাল মিলিয়ে গান ধরলেও পার্থ একটা টুস শব্দ করেনি। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁট দয়ের মাঝে পরে নিল। দু পকেটে হাতড়ে বেরোলো, কিন্তু ম্যাচের দেখা মিলল না। সিগারেটটাকে ঠোঁটের ভাঁজে ধরেই বলল। হৃদয়,
ম্যাচ দে। হৃদয়ের পকেটে সবসময় সিগারেট ম্যাচ থাকে। ছেলেটা ভীষণ সিগারেট প্রেমী। পকেট থেকে ম্যাচ বের করে দিয়ে নিজেও একটা সিগারেট নিল। প্রিয়া এগুলো দেখে চোখ মুখ কুঁচকে বলল, আপনারা কি শুরু করলেন? প্রার্থ ভাই, তুমি সিগারেট কেন খাও? বুবু কিন্তু সিগারেট খাওয়া একদম পছন্দ করে না। পার্থ সিগারেটের মাথায় আগুন লাগিয়ে ম্যাচটা হৃদয়ের দিকে দিল। গাল থেকে এক গাদা ধোঁয়া বের করে বলল। হু কেয়ার্স? এমন সময় ছাদে এসে দাঁড়ালো অন্ত প্রান্ত। প্রান্ত দৌড়ে এসে পার্থের কাছে বসলো। প্রান্তকে দেখে সে আধ খাওয়া সিগারেটটা ফেলে দিল। অন্ত এসে প্রিয়াকে হৃদয়ের পাশে বসতে দেখে নিমিষেই রেগে গেল। শান্তশিষ্ট ছেলে হুট করে বলে উঠল, তুই এখানে কেন? পড়ালেখা নেই তোর? টেস্টে করিস ফেল। এসএসসিতে পয়েন্ট কত তোর? পড়ালেখা বাদে এখানে বসে আছে ফেলটুকু থাকার। প্রিয়া লজ্জায় মূর্ছা যাচ্ছে, লজ্জায় কেঁদে ফেলার জোগাড়। এতগুলো মানুষের মধ্যে কি এই কথাগুলো বলার খুব প্রয়োজন ছিল? এসব ভেবে মাথায় রাগ চড়ে বসলো। ফুঁসে উঠে বলল, তোমার কি তাতে অন্ধের বাচ্চা? নিজে লেখাপড়া ভালো করে বেশি ভাব করো। হ্যাঁ, আমাকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, আমি এখানেই থাকবো। অন্তর কিছু বলার আগে পার্থ গম্ভীর গলায় বলল, থাম দুজন, বাচ্চাদের মতো সবসময় ঝগড়া করিস কেন? অন্তু, প্রিয়কে থাকতে দে, তুই বস। অন্তু মুখ কালো করে চুপচাপ বসে পড়ল। হৃদয় আর রকি বলে উঠল, ঠিক বলেছিস। আচ্ছা শোন, আমরা মিডিলে একটা বোতল রাখি, ওটা ঘুরালে যার দিকে থামবে তাকে গান গেতে হবে। এটা করলে কেমন হয়? কার্তিক বলল, হ্যাঁ চলো, কিন্তু ভাবিকে ছাড়া মজা লাগবে না। ভাবিকে ডেকে আনো কেউ। হৃদয় অন্তকে আদেশ করে বলল, ধুর, এভাবে গান গাইতে মজা লাগছে না। চল ইন্টারেস্টিং কিছু খেলি। অন্ত, যা তো পুষ্পকে ডেকে আন। অন্ত হৃদয়ের প্রশ্ন এড়িয়ে গিয়ে প্রিয়াকে বলল, ফেলটোস, যা পুষ্পাপুকে ডেকে আন। তোমাকে বলেছি তুমি নিয়ে এসো, আমাকে কেন বলছো? অন্ত চশমা ঠেলে বলল, আমি তোকে বলছি তুই ডেকে আন। পারবো না। হৃদয় আবারও বলল। প্রিয়তমা, তুমি যাও আপুকে ডেকে আনো। হৃদয়ের কথায় বাধ্য মেয়ের মতো উঠে চলে গেল পুষ্পকে ডাকতে। এটা দেখে দাঁতে দাঁত চেপে বসে রইল অন্ত। পার্থ কপালে পড়ে থাকা চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, তোরা খেল, আমি নিচে যাচ্ছি, ভালো লাগছে না। রকি ওকে দু হাতে শক্ত করে ধরে বলল, না বন্ধু, আজ সেখান থেকে নড়তেও পারবি না, চুপচাপ বসে থাক। পার্থ মুখে চোখ শব্দ করে বলল। ছাড় রকি, আমি ছাড়ালে ব্যথা পাবি। রকি ভয়েই ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে ছাড়লাম, কিন্তু কোথাও যাবি না তুই, এখানে বসে থাক। বাকি সবাইও জোর করল বসিয়ে রাখার জন্য। বেচারা আর উঠে যেতে পারল না, বসেই রইল। প্রিয়া পুষ্পকে নিয়ে চলে এসেছে। শাড়ি পরা পুষ্পকে পাক্কা গিন্নি লাগছে। কপালের কাছের বেবি হেয়ারগুলো ঘামে লেপ্টে আছে। ফর্সা কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের রেখা। সে এসেই বলল, আমাকে কেন ডাকছিলেন? আপনারা খেলুন না, চুলো রান্না বসানো তো আমার। অর্ণব ওর দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তুমিও বসো লিটল প্রিন্সেস, রান্না রুবি খালান দেখে নেবে। সবাই জোর করে বসিয়েই দিল তাকে। একদম পার্থর মুখোমুখি করে বসানো হলো ওকে। খেলা শুরু করে দিয়েছে। ছোট্ট একটা কোকের বোতল মাঝে রেখে দিয়েছে। প্রথমেই বোতল ঘোরালো হৃদয়। বোতলটা ঘুরতে ঘুরতে একসময় থেমে গেল। বোতলের মুখ পড়েছে সোজা পুষ্পের দিকে। প্রান্ত হৈ হৈ করে বলল। পুষ্প হেসে বলল, আগে তুই একটা গা। ফুলাবু আগে। ফুলাবু, সুন্দর দেখে একটা গান গাও প্লিজ। মা, বোতল তো তোমার দিকে ঘুরেছি, আমি কেন গাইবো? তুমি একটা গাও না ফুলাবু। শোনা আপু, পার্থ ভাইয়াকে নিয়ে সুন্দর একটা গান গাইবে, তাহলে অনেক রোমান্টিক হবে, তাই না পার্থ ভাই? শেষ কথাটা পার্থর দিকে তাকিয়ে বলল। পার্থ চোখ গরম করে তাকাতেই সে নিভে গেল। এদিকে বাচ্চাটার কথায় বাকি সবাই হেসে উঠল। সবাই জোর করলো গান ধরার জন্য। পুষ্প নিজেকে ধাতস্থ করে সোজা তাকালো পার্থর দিকে। একভাবে তাকিয়ে থেকেই গাওয়া শুরু করলো। তুমিও তো পারতে আমারই মতো ভালোবেসে মরতে প্রতিনিয়ত। বুঝতে আমি কেমন করে পুড়ে হয়ে গেছি চাই। প্রেমের চিঠি চলে গেছে ভুল ঠিকানায়। একাকী রাত, একাকী আমি নীরবে সয়েছি কি যে জ্বালা। ভালোবেসে সরি তোমাকে ভালোবাসার অপরাধে। রাতের খোলা আকাশ, মাঝে গোলাকার একটা চাঁদ জ্বলজ্বল করছে। চাঁদের আলোয় চারিপাশ আলোকিত হয়ে আছে। উত্তরের হিমশীতল বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে।
সিগারেটের সাদা ধোঁয়া আচ্ছন্ন চারিপাশ। আপন মনে সিগারেট ফুঁকছে পার্থ। বন্ধুদের গানের আড্ডা থেকে উঠে এসে ছাদের এক কোণে দাঁড়িয়েছে। ওইখানে প্রান্ত আছে বলে এখানে এসে খাচ্ছে। বাচ্চাদের সামনে সিগারেট না খাওয়াটাই শ্রেয়। পার্থর চোখ আটকে আছে বহুল ব্যস্ত সড়কটার দিকে। বহু গাড়ি আসছে যাচ্ছে রাস্তা দিয়ে, সেদিকে আপাতত তার ধ্যান জ্ঞান। আচমকা কেউ এসে পার্থর পিঠে চাপড় মারল, শান্ত স্বরে বলল, এখানে একা দাঁড়িয়ে কি করছিস? পার্থ একবার চোখ তুলে তাকালো অর্ণবের দিকে, তারপর আবার রাস্তায় তাকালো। সিগারেটটায় আরেকটা টান বসিয়ে ধোঁয়া ছেড়ে বলল, জুয়া খেলছি। অর্ণব বিষম খেলো পার্থের কথায়, ভ্যাদলার মতো বলল, মানে কি বলছিস? সিগারেট খাওকে জুয়া খেলা পুলিশ? দেখছিস যখন কি করছি, তাহলে আবার জিজ্ঞেস করলি কেন? অর্ণব হতাশ গলায় বলল, তেরা জবাব ছাড়া কি তোর কাছে আর কোনো জবাব নেই? সবসময় তেরামি করাটা কি খুবই প্রয়োজন? হুম। কি পার্থ মুখে যশোযোগ শব্দ বের করে বলল। জানাস না তো, কি বলবি বল। অর্ণব এবার আসল কথায় আসতে চাইল। ওর পাশ ঘেসে দাঁড়িয়ে রয়ে শুয়ে বলল, লিটিল সরি, পুষ্পা ভাবিকে এখনো মানতে পারছি না কেন? লিটল প্রিন্সেসটা আটকে নিলি কেন? এখনো ও তোর বউ, আমার ভাবি। এখন কি আর এই নামে ডাকা যায় নাকি? কেনা যায় না? তুই কি বউ ডাকতি নাকি? অর্ণব বিষম খেলো এমন কথায় কাশি উঠে গেছে, চোখ গোল গোল করে বলল, তোর কি হয়েছে বলতো? এভাবে কেন কথা বলছিস? পার্থ জবাব দিল না, সে সিগারেট ফুঁকতে ব্যস্ত। অর্ণব নিজেকে ঠিকঠাক করে বলল, শোন, পুষ্প আমার কাছে অনেক কিছুই শেয়ার করেছে। ও আন্টিকে ফোর্স করেনি, ইভেন ও নিজেও এই বিয়েটা করতে চায়নি। শুধুমাত্র তুই ওকে পছন্দ করিস না বলে ও তোর থেকে দূরে যেতে চেয়েছিল, কিন্তু ওকে আর বলতে দিল না, মধ্যপথেই থামিয়ে দিল। গরম চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, সাফাই গাইতে এসেছিস? না, সত্যি বলতে এসেছি। আর সত্যিটা এটাই, তুই ভুল বুঝে বেশি রিয়্যাক্ট করেছিস। বিয়েটা তোদের দুজনেরকেই জোর করে দেওয়া হয়েছে। সেই হিসাবে ও তো পুষ্প এমন রুট বিহেভ করতে পারে তোর সাথে, কিন্তু ও করে না কেন জানিস? কারণ ও তোকে ভালোবাসে, তাই হেরে যাওয়ার পরও একটা সুযোগ দিতে চেয়েছে। যদিও সবটা ঠিক হয়, কিন্তু তোর এই বিহেভিয়ারে কিচ্ছু ঠিক হবে না, সব বিগড়ে যাবে। বেশ আত্মমর্যাদাশীল মেয়েও, আঘাত বেশি পেলে ছেড়ে যেতেও দুইবারও ভাববে না, মনে রাখিস। পার্থ সিগারেটের শেষ টানটা দিয়ে সেটা পায়ের নিচে পিষে ফেলল। মুখ থেকে সমস্ত দোয়া বের করে বলল, তাহলে তো আমার থেকে বেশি তুই চিনিস ওকে। বিয়েটা তুইই করতি। অর্ণব হেয়ালি হাসে মলিন কণ্ঠে বলে, আমার ভাগ্যে থাকলে অবশ্যই করতাম, বাট ভাগ্যই তো তোর ছিল। তুই ভাগ্য মানতে পারছিস না, পরে পস্তাতে হবে, তোকে বলে দিলাম। পার্থ কাঁধ উঁচিয়ে বলল। দেখা যাক। এমন সময় হঠাৎ আশেপাশে সমস্ত বাতি নিভে গেল। ছাদে যে বাতি ছিল সেটাও নিভে গেল। কেবল চাঁদের আলোতে আলোকিত হয়ে আছে চারপাশ। লোডশেডিং হয়েছে বোঝাই যাচ্ছে। পার্থ অর্ণব এগিয়ে গেল আড্ডার ওদিকে। হৃদয় আর প্রান্ত রীতিমতো হই হুল্লোড় শুরু করে দিয়েছে। কারেন্ট যাওয়াতে যেন তাদের বেশি খুশি লাগছে। রাতের বেলায় কৃত্রিম আলোর চেয়ে জ্যোৎস্নার আলো বেশি সুন্দর। ঠান্ডা ঠান্ডা আমেজ তৈরি হয়। ওদের দুজনের হইচয়ে ভাটা পড়ল পার্থর আশায়। অর্ণব ধমকে বলল, চুপ কর, কারেন্ট গেলে কেউ এভাবে চুপ কর, কারেন্ট গেলে কেউ এভাবে চেঁচায়? তুই কি বুঝবি কারেন্ট যাওয়ার কি মজা? চাঁদের আলোয় সবার চাঁদ বদন মুখ দেখতে বেশি মজা। খোলা আকাশের নিচে জ্যোৎস্নার তরে অন্ধকার বিলাস করব, আহা মজাই আলাদা। একদম কবি কবি ভাব নিয়ে বলল হৃদয়। এদিকে ওর এমন বলাতে মনে মনে লজ্জা পাচ্ছে প্রিয়া। কার্তিক বলল, এতক্ষণে তো পুষ্পর রান্না হয়ে গেছে মনে হয়। পার্থ গিয়ে দেখে আয় যা, খিদে পেয়েছে ভাই। পার্থ গাছাড়া ভাবে বলল, যার খিদে পেয়েছে সে নিচে যাক। ভাই এমন করছিস কেন? নিচে তো মনে হয় অন্ধকার। আমি অন্ধকার ভয় পাই, তুই যে একটু সাহায্য করে আয়। বেচারি একা এতজনের খাবার এখানে আনতে পারবে না। প্রিয়াও সায় জানিয়ে বলল, ভালো কথা মনে করিয়েছো তো। এই প্রার্থ ভাই, বুবু তো অন্ধকারে ভয় পায়, একটু গিয়ে নিয়ে আসো না। তুই যা, ভালো লাগছে না আমার। রকি খোঁচা দিয়ে বলল, সেই কখন থেকে শুনছি ভালো লাগছে না। কি আছে তোর? তোদের বাসায় খেতে এসেছি বলে কি এখন আমাদের সব করতে হবে?
বিয়ের পর বেশি কিপ্টি হয়েছিস। রকির নাটকীয় কথায় দাঁড়িয়ে থেকেই পাছায় লাথি দিয়ে বলল, নাটক কম কর। বলেই চলে গেল নিচের দিকে। অন্ধকারেই হেঁটে গেল, ফোনের ফ্ল্যাশ লাইটটাও অন করেনি। কিচেনের সামনে যেতেই দেখলো সেখানে একটা মোম জ্বালানো। মোমের আলোতে চারপাশ আধো আবছা লাগছে। পুষ্প কোমরে কাপড় গুজে কাজ করছে। বড় কড়াইটা থেকে বিরিয়ানি সব একটা বলে বাড়ছে। বাড়া শেষে বোলটা ওঠাতে গিয়ে দেখে বেশ ভারী বোলটা। তখনই পার্থ বলে উঠল। আমাকে দে। হঠাৎ পেছন থেকে পুরুষালীর শব্দতে আটকে ওঠে পুষ্প। হুট করে পেছনে ঘুরে যায়, বুকের উপর হাত রেখে বড় বড় শ্বাস নেয়, দম নিয়ে বলে, ও আপনি? তো কার আশায় ছিলি? পুষ্প আবার ঘুরে গিয়ে বলল, কারোরই না। বিরিয়ানির গামলাটা নিজে উঠাতে গেলে পার্থ এসে উঠিয়ে নিল। উঠিয়েই ডাকলো রুবি খালাকে। রুবি খালা? পুষ্প নিজে থেকে বলল, বড় সরি খালা বড় আম্মুর কাছে গেছে, আমি পাঠিয়েছি। পার্থ আর কোনো কথা না বলে চলে গেল। একেবারে ছাদে নিয়ে সবার মধ্যখানে রাখলো গামলাটা। বিরিয়ানি থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। হৃদয় নাক টেনে ঘ্রাণ নিয়ে বলল, বাহ, ঘ্রাণটা তো দারুণ হয়েছে। বাবুজি কই? পার্থ পেছনে ঘুরে দেখলো পুষ্প আসেনি। সে ভেবেছে পুষ্প ওর পিছু পিছু এসেছে, কিন্তু পেছনে কাউকেই দেখলো না। প্রিয়া আবার বলল, পার্থ ভাই, তুমি বুবুকে রেখে আসলে কেন? একা একা আসতে পারবে? সেই ওইখানে এত অন্ধকার, গিয়ে নিয়ে আসো না। সবাই বলে বলে আবারও পাঠিয়ে দিল তাকে নিচে। ড্রয়িং রুম পেরিয়ে যেতেই কারো সাথে ধাক্কা লাগলো বেশ জোরে। পার্থ হাত বাড়িয়ে খপ করে ধরে ফেললো তাকে। এমন সময় অন্ধকার ছাপিয়ে আলোকিত হয়ে উঠল পুরো ড্রয়িং রুম। কারেন্ট চলে এসেছে, আলোতে সবকিছু স্পষ্ট দেখতে পেল। এবার পার্থ পুষ্পের কোমর জড়িয়ে ধরে আছে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। পুষ্প দু হাতে ধরে আছে পার্থের টি শার্টটা। এ অবস্থায় নিজেকে দেখে হুট করে ছেড়ে দিল পুষ্পের কোমর। নিজের ভর পার্থের হাতে থাকায় পড়ে যেতে নিল, কিন্তু পড়ল না। দু হাতে ধরা টি শার্টের গলাটার আরও শক্ত করে আঁকড়ে ধরল। নিজের ভরেই প্রায় ঝুলে গেল পুষ্প। পার্থ চোখ বন্ধ করে দাঁতের দাঁত লাগিয়ে বলল, ছাড়। পুষ্প টি শার্টের ওখানে আরও শক্ত করে ধরে সেখানে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। পার্থর টি শার্টের গলা ঢিলে হয়ে গেছে। ওটাকে ঠিক করে ধমকে সুরে বলল, চোখে দেখিস না? মোম নিয়ে আসতে পারলি না? পুষ্প উল্টো ওকে প্রশ্ন করল, আপনার কাছেও তো ফোন ছিল, আপনি ফ্ল্যাশ অন করে আসতে পারলেন না? পার্থর আরও কিছু বলার আগেই পুষ্প প্রস্থান করল। পার্থ ভ্রুকুচকে তাকিয়ে রইল সেই প্রস্থানের দিকে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছে, গানের আসর বসিয়েছে। তবে পুষ্প, প্রিয়া, অন্ত প্রান্ত ছিল না সেই আড্ডায়। রাত 10টার দিকে অহনা বেগম ফিরেছেন বাড়িতে। তার আগেই তারা চলে গিয়েছে যার যার রুমে। পুষ্প পূর্ণিমা বেগমকে খাইয়ে দাইয়ে ঔষধ দিয়ে একেবারে ঘুম পাড়িয়ে এসেছে। অনপ্রার সবাই পার্থদের বাসা থেকে বের হলো রাত 12টার দিকে। সবাইকে বিদায় দিয়ে পার্থ গিয়ে দাঁড়ালো মায়ের রুমের দরজার সামনে। তিনি ঘুমোচ্ছেন দেখে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থেকে চলে এসেছে নিজের রুমে। ভেতরে পুষ্প অন্নপাশ হয়ে শুয়ে আছে চাদর মুড়ো দিয়ে। দরজাটার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে পরখ করে ঢুকে গেল ভেতরে। পুষ্পের সামনে দাঁড়িয়ে তাকে ডেকে বলল, ওঠ, এই ওঠ। পুষ্পের নড়চড় নেই দেখে ঘুমন্ত অবস্থায় এক বাহু ধরে টেনে ওঠালো তাকে। এভাবে টেনে ওঠানোতে ভয় পেয়ে যায় মেয়েটা। সামনে পার্থকে দেখে সামান্য রাগ দেখিয়ে বলল, সমস্যা কি আপনার? এভাবে টেনে কেন তুলছেন? পার্থ টলতে টলতে বলল, সমস্যা তুই। আমার বিছানায় তুই থাকতে পারবি না। পার্থর শরীর থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ বের হচ্ছে। পুষ্প নাক মুখ কুঁচকে বলল, আপনারা সবাই মদ খেয়েছেন? খেয়েছি তো। বিছানা থেকে সর। দেখুন, এ নিয়ে আমি কালকেও বলেছি আপনাকে। এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। এটা এখন আপনার একার বিছানা নয়, বিয়ে হয়েছে আমাদের। আমার সমান অধিকার আছে এখানে থাকার। পার্থ এখন গেল অন্য কথায়। কি করে বশ করলি মাকে, যে এত জোর জবরদস্তি করে বিয়েই দিয়ে দিল? দু চোখ বন্ধ করে হাত দুটো মুঠো করে নিল পুষ্প। আপনাকে জোর করা হলে আমাকেও জোর করা হয়েছে। আমি কাউকে কিছু বলিনি, না কাউকে বশ করেছি। পার্থ পুষ্পের বাহু টেনে তাকে মুখোমুখি দাঁড় করালো। দাঁত কিরমিরিয়ে বলল, মিথ্যে কথা। তুই বশ করেছিস মাকে আর ছোট মাকে। আমি তোকে বারণ করার পরেও কেন করলি এমনটা? আমি কিছুই করিনি। আপনি বিশ্বাস কেন করছেন না? কি করে করব? তুই তো বিয়ের আগে আমাকে বলেছিলি তুই ভালোবাসিস আমাকে। আমি বারণ করে দিয়েছি বলে এভাবে বিয়ে করলি? পুষ্প এবার চেতে উঠল। পার্থের গায়ে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, বলছি না আমি কিছু করিনি। আপনাকে যেভাবে জোর করা হয়েছে আমাকেও সেভাবেই জোর করা হয়েছে। আমি এতটাও নিচু নই যে আপনাকে পাওয়ার জন্য এত নিচে নামবো আমি।
আমার ভুলটা কি ছিল জানেন? আমার ভুল ছিল আপনাকে বিশ্বাস করা। আমার ভুল ছিল আপনার ছোট, ছোট কেয়ার দেখে মুগ্ধ হওয়া। আমার ভুল ছিল আপনাকে ভালোবাসা এবং আমার সবচেয়ে বড় ভুল ছিল আপনার কাছে ভালোবাসা প্রকাশ করা। কারণ আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনার জীবনে অন্য কেউ ছিল। ছিল না, এখনো আছে হয়তো। যার কারণে না বিয়ে মানছে না, না আমাকে। পার্থর আগে পুষ্পের চোয়াল চেপে ধরল, ফুঁসতে ফুঁসতে বলল, আমার জীবনে কেউ নেই, না তুই না অন্য কেউ। তাহলে তো আপনার আমাকে নিয়ে কোনো সমস্যা হবার কথা নয়। আমি তো নেই আপনার জীবনে, তো এত কেন সমস্যা আমায় নিয়ে? তুই অদৃশ্য এক খামে আমার নামে লেখা হয়ে গেছিস। অদৃশ্য হবে বানান কি? তুই অদৃশ্য এক খামে আমার নামে লেখা হয়ে গেছিস, জড়িয়ে গেছিস তুই আমার জীবনে। সমস্যা তো হবেই। পুষ্প মলিন হেসে বলল, এটাই, আমিও এটাই ভেবেছিলাম। ভেবেছিলাম অদৃশ্য এক অধিকারে আমি তো এখন আপনারই। হয়তো সব ভুলে নতুন করে শুরু করবেন। বিয়েটা যখন হয়েছে হয়তো দুজনকে একটা সুযোগ দেবেন। কিন্তু আমি ভুল ছিলাম। আমি আমাদের সুযোগ দিলেও আপনি আমাকে বা আমাদের সুযোগ দেননি। কাল আবেগের বশে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি আমি। সেগুলো বলাও উচিত হয়নি আমার। পার্থ ওর গাল ছেড়ে টলতে টলতে বলল, ভালো সাজতে চাস? প্রয়োজন মনে করছি না। আমাকে ভিক্ষুক ভাবার কোনো প্রয়োজন নেই। ভালোবাসতে পারি, কিন্তু তাকে পাওয়ার জন্য ভালো সে যে ভিক্ষা করতে পারি না। আমরণ প্রেম তৃষ্ণায় ভুগবো, তবু ভালোবাসা ভিক্ষা চাইবো না। তাহলে বিয়ে করলি কেন? এক কথা আর কতবার বোঝাতে হবে আপনাকে? প্রশ্ন তো আমিও করতে পারি, আপনি কেন করলেন এই বিয়ে? তুই বস বস করেছিস। কথা বলতে বলতে ঢলে পড়ল পুষ্পর কাঁধে, দু হাতে আগলে ধরল তাকে। এত বড় সুঠাম দেখি যুবককে একা হাতে ধরে রাখতে পারছে না। তার উপর মদের বিশ্রী গন্ধ এসে নাকে লাগছে। বিছানার উপর ধপ করে শুইয়ে দিল তাকে, পা উপরে তুলে দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। রুম থেকে বেরিয়ে গেল প্রিয়ার রুমে, যেখানে বিয়ের আগে আসলে দু বোন থাকতো। প্রিয়া ঘুমোয়নি এখনো, জেগে জেগে স্বপ্ন দেখছে হৃদয়কে নিয়ে। আবেগী মনের কত বিভাগী স্বপ্ন তার। টিনেজার তো মন নিজের নিয়ন্ত্রণে থাকে না, প্রথম ভালো লাগাকেই ভালোবাসা হিসেবে ধরে নেয়, যেখানে ঠিক ভুল কিছুই দেখে না তারা। পুষ্পকে হঠাৎ রুমে ঢুকতে দেখে আটকে উঠল প্রিয়া। ভয়ে কেবলই চিৎকার দেবে তার আগেই বুঝল এটা পুষ্প। পুষ্প এসেই ওর পাশের জায়গাটা দখল করে শুয়ে পড়ল। প্রিয়া কিছু বুঝতে না পেরে বোনকে ঝাঁকিয়ে বলল, বুবু, কি হয়েছে তোমার? এখানে এলে কেন? পার্থভাই কিছু বলেছে? পুষ্প সারা শব্দ করল না, ক্ষণে ক্ষণে শরীর কাঁপছে তার। প্রিয়া আবারও তাকে ঝাঁকিয়ে বলল, বুবু কি হয়েছে? কাঁদছো কেন? এবার উঠে বসল সে, চোখ মুছে বলল, তুই বল প্রিয়, আমি পার্থভাইকে ভালোবাসি বলে তাকে বিয়ে করার জন্য কাউকে বশ করতে পারি আমি? এমন কথা কেন বলছো? আমি তো জানি তুমি বিয়েতে রাজি ছিলে না। সবার ব্ল্যাকমেল, জোরাজুরি আর বড় আম্মুর জন্যই করেছো বিয়েটা। তাহলে আমি কি করে বড় আম্মুকে আর আম্মুকে বশ করলাম? কি হয়েছে বলো না? পার্থভাই ভাবছে আমি একা সব করেছি। আমি ইচ্ছে করে সবাইকে বলে তাকে বিয়ে করেছি, অথচ আমি নিজে সবাইকে বুঝিয়েছি যাতে আমাদের বিয়েটা না দেয়। কিন্তু কে শুনেছে আমার কথা? বিয়ে হওয়ায় ভেবেছিলাম পার্থভাই সব কিছু মেনে নিবে। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে তাহলে হয়তো মানার চেষ্টা করবে, তাই তাকে সুযোগ দিয়েছিলাম আমি। কিন্তু না, উনি সব কিছুতে শুধু আমাকে ব্লেম করে যাচ্ছেন, যেখানে আমার কোনো দোষই নেই। প্রিয়া রেগে গেল মুহূর্তেই, বিছানা থেকে উঠতে উঠতে বলল, পার্থভাই এবার অতিরিক্তই করছে। আমি আগে কথা বলে আসি ভাইয়ের সাথে। সব সময় সব কিছু চলবে না। পুষ্প বোনের হাত ধরে আটকে দিল তাকে। কিছু বলার দরকার নেই, চলতে দে সব। একসময় ঠিকই বুঝবে, আর যেদিন বুঝবে সেদিন কোনো কিছুই পাবে না সে। অতিরিক্ত অবহেলা পেতে পেতে মানুষ একসময় হারিয়ে যায়, আর যখন হারিয়ে যায় তখন অবহেলা করা মানুষটা অনুতাপে পুড়ে ছাই হয়ে যায়। আমি নিজের হারিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। সূর্য উঠে গেছে পূর্ব দিগন্তে, বেলা হয়েছে অনেকটাই। পূর্ব দিকের জানালার কাছ ভেদ করে সূর্যের কিরণ প্রবেশ করেছে কক্ষে। আলোর তীব্রতা প্রচুর, সেই আলোতে বন্ধ করে রাখা চোখও ঝলসে যাওয়ার জোগাড়। অতিরিক্ত রৌদ্রের ছাঁচে টিকতে পারল না পুষ্প। এপাশ ওপাশ নড়তে নড়তে চোখ মেলে চাইল। আলো এসে সরাসরি পড়ল চোখের মণিতে। আলো থেকে বাঁচতেই সাথে সাথে হাত এনে রাখলো চোখের সামনে। রোদের তাপ দেখে বোঝাই যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বসল সে। দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। 9টা বাজতে আর 10 মিনিট বাকি মাত্র। পুষ্প চটজলদি উঠে পড়ল।
শরীরের শাড়িটা যেন দুমড়ে মুচড়ে গেছে, ভাঁজ হয়ে আছে জায়গায় জায়গায়। এবড়ো থেবড়ো শাড়িটাকে আবার ঠিকঠাক করে উস্কো খুস্কো চুলগুলোকে হাত খোপা করে বেরিয়ে গেল রুম থেকে। বাহিরে ডাইনিংয়ের কাছে আসতেই দেখল টেবিলে সব খাবার রাখা। সেখানে বসে আছে অহনা বেগম, আশরাফ চৌধুরী, প্রান্ত, প্রিয়া এবং পূর্ণিমা বেগম। পুষ্প গিয়ে টেবিলের সামনে দাঁড়ালো। ঘুম এতক্ষণেই কেটে গেছে। পুষ্পকে দেখেই আশরাফ সাহেব বলে উঠলেন, পুষ্প, মা এসো, নাস্তা করো। তোমার শরীর কেমন আছে এখন? পুষ্প নরম স্বরে বলল। জি আঙ্কেল, ঠিক আছি। পরপর অহনা বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি, সব আপনি করেছেন? আমাকে একটু ডাকলেই তো হতো। জানি না আজকে কি করে চোখ খুললো না আমার। এরপর প্রিয়ার দিকে তাকিয়ে বলল, তুই উঠেছিস, আমায় কেন ডাকলি না? অহনা বেগম বললেন,